গল্পের তরী ভেসে পড়ে নতুন নতুন গল্পের যাত্রায়। নমস্কার, আমি শুভাঙ্গী, গল্পের তরীর একজন মাঝিয়ান। আজ আপনাদের শোনাব গল্পের তরীতে প্রথমবার ওপার বাংলার লেখক মাহমুদুর রহমানের লেখা পথে হলো দেরি। লেখক বাংলাদেশের রাজধানী ঢাকার বাসিন্দা। পড়াশোনা করেছেন বিজ্ঞান বিভাগে, কিন্তু পছন্দ লেখালেখি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে পেশাগত জীবন শুরু করেছেন সাংবাদিকতা দিয়ে। একটি দৈনিক পত্রিকার ফিচার বিভাগে আছেন। মাহমুদুর রহমান লেখালেখি করেন ইতিহাস পুরাণ নিয়ে। প্রথম প্রকাশিত বই মোগলনামা। এরপর মহাভারত নিয়ে লিখেছেন রাধেয়, শকুনি উবাচ ও দ্রৌপদী। নাগরিক জীবনের গল্প নিয়ে লিখেছেন উপন্যাস রংমিলন্তি, রুসওয়া ও বেলাভূমি। তবে আমরাই তার গল্প নিয়ে প্রথম অডিও স্টোরি করছি। গল্প পাঠে পৃথ্বীরাজ। বিভিন্ন চরিত্রে সুলগ্না, সৌপর্ণ, শ্রীমন্ত, নবনীতা, অতনু, দেশব্রত, প্রদীপ এবং বৃষ্টি। আর গল্পের সূত্রধর আমি শুভাঙ্গী। কিন্তু এই গল্পে আপনি আরও একটা চমক পেতে চলেছেন। গল্পের একদম শেষে লেখকের নিজের কণ্ঠে শব্দ নিয়ে খেলা, যাকে তিনি নিজের ভাষায় বলেন বন্দিশ। তাই গল্প শুনুন একদম শেষ অবধি। শুরু করা যাক আজকের বিশেষ গল্প পথে হলো দেরি। সকাল থেকেই কোনো কারণে মিতুর মুখ ভার। তার মুখের দিকে তাকালে প্রসাধনের আড়ালে বিরক্তি দেখা যায়। মিতু বেশ সচ্ছল পরিবারের মেয়ে, বেশভূষায় স্পষ্ট। আজ সে যাচ্ছে কোথাও। সিঁড়ি দিয়ে নামবার সময় মিতুর মা তাকে বলেন, মিতু, এই মিতু, কিরে শোন, কোথায় চললি? ওফ মা, প্লিজ কটা দিন আমাকে আমার মতো একা থাকতে দাও। আরে কোথায় যাচ্ছে সেটা অন্তত বলে যা। জানার তোমার কোনো দরকার নাই, সময় মতো ফেরত আসবো। গেট থেকে বেরিয়ে রাস্তায় নেমেছে মিতু। রিক্সা খুঁজছে। দূর থেকে একটা রিক্সাকে আসতে দেখা যায়। রিক্সা কাছে আসলে মিতু দেখে তাতে একজন মেয়ে বসে আছে। মিতু তাকে চেনে। এই মিতু, কই যাচ্ছ তুমি? এই তো ট্যুরে যাচ্ছি। এই সময় ট্যুরে? এখন কোথায় কেউ ট্যুরে যায়? আসলে ভালো লাগছে না। অফিসে নতুন নতুন প্রজেক্ট করে মাথা জ্যাম হয়ে গেছে। ঘুরে আসি একটু, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। তা অবশ্যই মন্দ বলনি। আমারও মাঝে মাঝে মনে হয় যাওয়া উচিত, হয়ে ওঠে না শেষ পর্যন্ত। তা এখন কোথায় যাবে? বাস স্ট্যান্ড না রেল স্টেশন? বাস স্ট্যান্ড, কিন্তু রিক্সা পাচ্ছি না। আমি তো এসেই গেছি। মেয়েটি নামতে নামতে রিক্সাওয়ালাকে বলে, মামা, ওরে একটু নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, চলেন। মিতু রিক্সায় ওঠে। মেয়েটার দিকে হাত নাড়ে। রিক্সার প্যাডেল চলতে থাকে। মিতু একবার মোবাইলের পাওয়ার বাটন অন করে সময় দেখে। কয়েকটা মিসড কল নোটিফিকেশন। বিরক্ত মুখে সুইচ অফ করে। দ্রুত পা চালিয়ে হাঁটতে থাকে জুবের, যেন কিছু একটা হারিয়ে যাবে। এদিক ওদিক তাকিয়ে বড় রাস্তায় উঠে যায়। এপাশ থেকে ওপাশে গিয়ে রুমাল বের করে কপালের ঘাম মোছে।
বাসের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতেই একটা ফোন আসে। মা, হ্যাঁ হ্যাঁ আমি বেরিয়েছি, এই তো এই পৌঁছে যাব কিছুক্ষণ পর। হ্যাঁ 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 শাফিক ওইখানে থাকবে বলছে। আচ্ছা মা, আচ্ছা আমি তোমায় ফোন করে জানাবো। একটা বাস যায়, আর একটা বাস যায়, জুবেরের বাস আসে। সে একটু উসখুস করে, পাশে একজনকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে, ভাই বলছিলাম শ্যামলীর বাস এই দিক দিয়েই তো যাবে না? হ্যাঁ, এই দিক দিয়েই যাবে, আইসা পড়বে কতক্ষণের মধ্যে। এবার জুবের নিজে থেকেই একটা ফোন করে। হ্যালো, হ্যাঁ ভাই সাপিন, হ্যাঁ আমি যাচ্ছি। আরে মামা দেরি হবে না, সময় নিয়ে বাইর হয়েছি। তুই আচ্ছা তুই শিওর তো আজকে তোর মামা বোর্ডে থাকবে তো? আচ্ছা তাইলে তো মামা আজকে আমার চাকরি কনফার্ম, কি বলিস? ঠিক আছে মামা, সন্ধ্যায় দেখা হইতেছে। বলতে বলতেই বাস এসে যায়। দুজনের পর বাসে উঠে যায় জুবের। একটা সিটও পেয়ে যায় জানলার পাশে। সে বসে বসে আপন মনে হাসতে থাকে। একবার মোবাইল বের করে কাকে যেন ফোন করতে চায়, আবার রেখে দেয়। ফাইল বের করে কাগজপত্র দেখে ঠিক আছে কিনা। মামা ভাড়াটা হাতে লয়েন। শ্যামলীর কত ভাড়া? 40 টাকা। কি বলেন, ভাড়া না 35 টাকা? 35 টাকা আগে ছিল। জুবেরের এক হাতে মোবাইল, সে বুক পকেট থেকে খুচরো বের করে হিসেব করতে থাকে। তখনই হঠাৎ বাসটা ব্রেক কষলে মোবাইলটা জানলা দিয়ে পড়ে যায়। জুবের যখন নিচে নেমে মোবাইলটা হাতে পায়, তখন মোবাইলের ডিসপ্লে গুঁড়ো। ড্রাইভারের দোষ না, বাইকওয়ালা হঠাৎই সামনে এসে যায়। কতক্ষণ গালাগালের পর বাসটা চলে যায়, কিন্তু মোবাইল হাতে হতভম্ব জুবের তা খেয়ালই করে না। বাসের কন্ডাক্টরেরও কোনো দায় নেই জুবেরকে ডাকার। বাস অনেকটা এগিয়ে গেলে জুবেরের হুঁশ হয় তার ফাইলটা বাসেই পড়ে রইল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জুবের ভাঙা মোবাইল নিয়ে বসে পড়ে ফুটপাতে। মিতু যখন বাস টার্মিনালে পৌঁছয়, তখনও আসলে সে জানে না সে কোথায় যাবে। রিক্সা চলে গেলে সে ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে থাকে। ওর সত্যিই যাওয়ার কথা ছিল কোথাও, হয়তো বন্ধুদের সাথে ট্যুরেই। তারা রেল স্টেশনে অপেক্ষা করছে, ফোন করছে, কিন্তু মিতুর পাত্তা নেই। তখনই একটা লোক এসে দাঁড়ায়। আপা, কই যাবেন? একটু হতচকিত, দ্বিধান্বিতভাবে মিতু বলে, জি। কোথাও তো যাইবেন নাকি? কোন বাস, কোন লাইন, টিকিট করেছেন? মিতু খেয়াল করে লোকটার শার্ট ভেজা, উপরের দুটো বোতাম খোলা। মুখে পান নিয়ে লোকটার কথা মিতুর ভালো লাগে না। যদিও এখন ভর দুপুর, তবুও না, আমি মানে যেদিকে যাইবেন এই লোকমানের এখন টিকিটের ব্যবস্থা হইয়া যাইব। এসি, নন এসি। মিতু তার ট্রলি নিয়ে হাঁটা শুরু করে। লোকমান নামের লোকটা তখনও পেছন থেকে চেঁচিয়ে যায়, মিতু গিয়ে পৌঁছয় ওয়েটিং রুমে। সেখানে গিয়ে ধপ করে একটা চেয়ারে বসে পড়ে। মিতু ফোন অন করে, দেখে কয়েকটা নোটিফিকেশন এসেছে। এবার নিজে থেকেই একটা কল করে। নিশাত, হ্যাঁ সরি, আরে আই এম রিয়েলি সরি। ফর সাম রিজন আমি আজ যেতে পারছি না। আসে বাদ দে। আর শোন, মাকে বলার কোনো দরকার নাই যে আমি তোদের সাথে নাই। আরে হ্যাঁ হ্যাঁ,
আমি বললাম তো দরকার নাই। ফোনটা ছেড়ে মিতু একবার ব্যাগে রাখে, সেটাকে আবার বের করে, বন্ধ করবে কি করবে না তা নিয়ে ভাবতে থাকে। ওয়েটিং রুমে তখন আরও কেউ আছে, একটা মধ্যবিত্ত পরিবার, এক বুড়ো লোক। হঠাৎ মিতুর সামনে একটি ছেলে এগিয়ে আসে, উস্কো খুস্কো চুল, ইন করা শার্ট পরিপাটিভাবে গোজা নয়, এক কথায় বিভ্রান্ত চেহারা। এক্সকিউজ মি, আপনার ফোনটা ইউজ করতে পারি? একটা কল করব। আমার ফোন? হ্যাঁ, আপনাকেই বলছিলাম, আসলে একটা জরুরি কল করার দরকার। মিতু দ্বিধা করে তাকালে জুবের তার পকেট থেকে ভাঙা ফোন বের করে দেখায়। এক্সট্রিমলি সরি বলতে বলতে নিজের ফোনের নাম্বার প্যাড অন করে এগিয়ে দেয়, জুবেরের হাতে দিলে ও নাম্বার টিপে ফোন করে। হ্যাঁ মা, আমি জুবু। না, আসলে আমার ফোনে চার্জ শেষ। আসবো এই তো 2টার সময় বাস। আচ্ছা মা, দুশ্চিন্তা করো না। হ্যাঁ, আচ্ছা রাখি। মেনি থ্যাঙ্কস আপনাকে। মাকে মিথ্যে বললেন কেন? আপনিও তো বললেন, যদিও নিজে বলেননি। এক্সকিউজ মি, হু আর ইউ টু? সরি, আসলে একটা অ্যাক্সিডেন্ট হলো, মাকেও মিথ্যা বললাম, ভালো লাগছে না। আসলে এখন ফোন ভেঙে গেছে শুনলে একগাদা প্রশ্ন করতো, কেমন করে ভাঙলো, কি হলো, তার চেয়ে সহজ করে বলে দিলাম। দেখুন অবস্থা, আপনার ফোন জরুরি দরকার কিন্তু ভেঙে গেল, আর আমারটা ঠিকঠাক কিন্তু বন্ধ করে রাখছি। প্রয়োজন তো অনেক কিছুরই হয়, সব তো পাওয়া যায় না। এরপর দুজনেই চুপ করে থাকে। মিতু চোখ তুলে তাকাতেই দেখে জুবের ঢুকছে ওয়েটিং রুমে, হাতে জলের বোতল। চলে এলেন যে? আসলে হঠাৎ কি একটা গন্ডগোল হয়েছে জানো, ওরা নাকি সন্ধ্যার আগে কোনো বাস ছাড়বে না। জুবের বসে পড়ে। আপনার মা খুব ভাববে। তা ভাববে, তবে সন্ধ্যায় যদি বাস সত্যিই না ছাড়ে তাহলে সত্যি ঝামেলা হয়ে যাবে। কেন? জুবের চুপ করে থাকে, হাঁটুর উপর কনুই রেখে 2 হাতে মাথা টিপে ধরে। কিছুক্ষণ এভাবে বসে থাকার পর মাথা তুলে তাকায়। আসলে আমি ঢাকায় এলাম এই 2য়-বার। মায়ের ভয় আমি বোধহয় ঢাকা শহরে গাড়ির নিচে পড়েই মারা যাব। আপনার মা এমনি এমনি ভয় পায় না, গাড়ির নিচে না পড়লেও লোকে আপনাকে ঠকিয়ে নিতে পারবে। এভাবে শিওর হয়ে কি করে বলছেন? বোতলের দিকে ইশারা করে মিতু বলে, পানির বোতল কি আপনি খুলেছেন? না, কিনে হাতে করে নিয়ে আসলাম। দেখুন, বোতল আগের থেকেই খোলা। হে, এ তো খেয়ালই করিনি। ওটা খাবেন না, হয়তো ওষুধ মেশানো আছে। অন্য মনস্ক লোক দেখে হাতে ধরিয়ে দিয়েছে। যাই তাহলে গিয়ে। লাভ নাই, ওরা শিকারে যাবে না, উল্টে হ্যারাস হবে। আর কিছু সত্যি মেশানো আছে কিনা তারও ঠিক নাই। জুবের বাইরে গিয়ে বোতল খুলে জলটা ফেলে দেয়। মিতু পাশে এসে দাঁড়ায়। চা খাবেন? যাত্রাপথে অপরিচিত জনের দেওয়া কিছু কিন্তু খাওয়া নিরাপদ না। আপনার মায়ের মোবাইলে আমার নাম্বার আছে, আপনার কোনো ক্ষতি করলে আমাকে তো জবাবদিহি করতেই হবে। আপনি তো নিজেকে গোপনও করতে পারেন। কিভাবে? বেরিয়েছেন কোথাও যাওয়ার জন্য, কিন্তু যাচ্ছেন না। কোথায় আছেন তাও কাউকে জানাচ্ছেন না। কখনো কখনো প্রয়োজন হয় নিজেকে লুকানো। আসলে ওয়েটিং রুমটা বড্ড গুমট, একটু বেরোতে পারলে। চলুন, মাথায় আমারও একটু বাতাস লাগানো দরকার। মিতুর ব্যাগটা ওয়েটিং রুমেই পড়ে থাকে।
আধা রেস্টুরেন্ট ধরনের চায়ের দোকান। বসে আছে দুজন। জুবের ইশারা করতে এগিয়ে আসে দোকানের ছেলেটা। মিতুর দিকে তাকিয়ে বলে, কি চা খাবেন? কি চা? হ্যাঁ, চা তো অনেক রকমের আছে। রং চা, দুধ চা, কফি চা, মালাই চা, হরলিক চা, আদা চা, লেবু চা, পুনি চা, মালটা চা, কলফিলিকা চা, লিকা চা, কুলের চা। কোনটা খাবেন কোন? ছেলেটা বলেই যাচ্ছিল। জুবেরের থতমত মুখ। মিতু তাকে বাঁচিয়ে দেয়। 2টা স্পেশাল কফি চা নিয়ে আসো। ছেলেটা চলে যায়। বাবারে, চায়ের আবার এত রকম হয়? হবে না কেন? আপনি যত রকম করতে চান তত রকম হবে। যত নতুন নাম দেবেন তত আকর্ষণ, তত ব্যবসা। ওরে বাবা, এত কিছু! একটা চায়ের দোকানে এত কিছু হলে না জানি বড় কোম্পানিতে কি কি হবে। ওটা ব্যাপার না, আপনি শিখে যাবেন আস্তে আস্তে। সবাই শিখে নেয়। চা চলে আসে। আমি মিতু, একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। নমস্কার, আমি জুবায়ের। আপাতত বেকার। এর চেয়ে বড় পরিচয় মনে হয় না হয় আর। আজ বেকার আছেন, কাল হয়তো এত ব্যস্ত হবেন যে নিজের জন্য সময় বের করা সম্ভবই হবে না। চাকরি খুঁজতেই তো এসেছেন। তা এসেছি, কিন্তু সেটা যে সহজ না। 1.5 মাস পড়ে আছি এক আত্মীয়ের বাসায়। এখন কিছুটা চক্ষু লজ্জা হয়। জানেন, আমি এসব কখনো ফেস করিনি। খুব সহজেই একটা দামি চাকরি পেলাম। তারপর কাজ, প্রতিযোগিতা, কাকে টপকে যাব, আমাকে কেউ টপকে গেল কিনা, এইসবে ঢুকে পড়লাম। আমার অবশ্য অত বড় কিছু বলে মনে হয় না জানেন। কোনো রকম খেয়ে পড়ে বাঁচার মতো কিছু করতে পারলেই হলো। ভাববেন না, পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। আরে পেয়ে তো আজকেই যেতাম। মোবাইলটা হাত থেকে পড়ে গেল ভেঙে, কাগজপত্র সহ বাসটা চলে গেল। বাস চলে গেল মানে? আরে মানে বাসটা একটা মোটরসাইকেলকে বাঁচাতে ব্রেক করলো। জানলা দিয়ে আমার মোবাইলটা সেই সময় পড়ে যায়। আমি নিচে নেমে মোবাইলটার অবস্থা দেখে থতমত হয়ে গেছিলাম। আর সেই সময় দেখি তারপর বাসটা ছেড়ে চলে গেল। এইরকম গাধা আপনি! এই সরি, আরে নাম্বারটা দেখেছিলেন? সার্টিফিকেট ফেরত পাবেন কি করে? না, সে সব ফটোকপি ছিল, অরিজিনাল কিছু চাইনি। আসলে আমার বন্ধুর মামার সুপারিশ ছিল তো, ইন্টারভিউতে যাওয়া হলো না, এই আর কি। তাহলে তো ভালোই, হয়তো কাল যেতে পারবেন। না, সে উপায়ও নাই। সামনের 3 দিন তো ছুটি, বাড়ি থেকে ঘুরে আসবো সেই সময়। এসেই নয় আবার দেবেন। এটা না হলে আরেকটা হয়ে যাবে। একটা শুরু হয়ে গেলে আস্তে আস্তে ভালো করবেন, তারপর উপরে, অনেক উপরে উঠে যাবেন। তখন আর ভালো লাগবে না বলতে চান? মিতু একটা দীর্ঘশ্বাস ফেলে। পরিস্থিতি সহজ করতে হেসে বলে, তখন তাহলে কোনো বাস টার্মিনালে এসে আপনার মতো ফোন সুইচ অফ করে রেখে দেবো। আপনার কি আসলেই মনে হয় আমি? কথাটা শেষ করুন। আসলে প্রত্যেকেরই তো গল্প থাকে, কিছুটা বোঝা যায়, সবটা না। হাতে তো অনেক সময় আছে, চাইলে কিন্তু গল্প বলাই যায়। এখানে তো সারাক্ষণ বসে থাকা যাবে না। শহরটা অনেক বড়, তো হাঁটার জায়গার তো অভাব নাই। পাশাপাশি হাঁটতে থাকে মিতু আর জুবের। দুজনের মাঝে কিছুটা দূরত্ব। মাকে ফোন করবেন না? না, ইচ্ছে করছে না। তখনও একবার জিজ্ঞেস করলো ইন্টারভিউ দিয়েছি কিনা, কেমন হলো। কিছু একটা বানিয়ে বলে দিতে পারেন, চিন্তা করবে তো তা না হলে। থাক, একবার যখন জানিয়ে দিয়েছি এখন আর চিন্তা করবে না। বারবার আসলে মিথ্যা বলতে ইচ্ছে করে না। আপনি তাহলে গল্পের সেই গুড বয়ের মতো। এরকম সত্যি হয় আমি বিশ্বাসই করতাম না। কিছু কিছু মানুষ ওরকম থেকেই যায়। জানেন, আমিও একসময় আপনার মতোই ছিলাম। কখনো মিথ্যে বলতাম না।
এখন সত্যি কটা বলি নিজেও জানি না। জানেন মিতু, এই পথে এমন অনেক ঘটনা ঘটে যার কারণে আমাদের গন্তব্য বদলে যায়, কিংবা আমরা নিজেরাই যেতে চাই না মন থেকে, তাই যাওয়াও হয় না। কিন্তু যাই বলুন, চলতে থাকাটা জরুরি। আপনার ক্লান্ত লাগে না? না, আমার হাঁটার অভ্যেস আছে। আমাদের ওখানে তো রোজ। আরে বাবা, হাঁটার কথা বলছি না। তাহলে বাদ দিন, আপনার মাথায় ঢুকবে না এসব। হঠাৎ মিতু পিছন ঘুরে তাকায়, যেন কাউকে খোঁজে। কি হলো? অনেকক্ষণ ধরেই মনে হচ্ছিল কেউ আমাদের ফলো করছে। ও বুঝেছি, আপনাদের মেয়েদের সেই সিক্স সেন্স। ঠাট্টা করবেন না তো। বাস স্ট্যান্ডে আসার পরই একটা লোক কেমন বিশ্রী রকম ভাবে কথা বলছিল, মনে হলো ওই লোকটাই। কই, আমার তো কিছু মনে হচ্ছে না। হয়তো আমারই ভুল। আসলে সবসময় আজকাল একটা ভয় তাড়া করে আমাকে। মনে হয় আমি যেখান থেকে পালাতে চাই সেখান থেকে পালানোর কোনো উপায় নাই, কখনো পালাতে পারবো না। কিন্তু পালাতে চান কেন? আমার অসহ্য লাগে। কেন? কি অসহ্য লাগে? মিতু মুখ তুলে জুবেরের দিকে তাকায়। একটা রিক্সা ওদের পাশ কাটিয়ে চলে যায়। জেরিন, তোমার মেয়েকে স্পষ্ট করে বলে দাও, আমার বাড়িতে থাকতে হলে আমার কথা মতো ওকে চলতে হবে। আমার ডিসিশনই শেষ কথা। এসব কি বলছো তুমি? মিতু এখন বড় হয়েছে তো নাকি? ওর নিজেরও তো একটা মতামত থাকতে পারে। মতামত মাই ফুট। মাহতাব ইজ মাই ফ্রেন্ড অ্যান্ড বিজনেস পার্টনার। ওর ছেলের সাথে বিয়া হলে আমাদের বিজনেস ফ্লাউরিশ করবে। মিতু তো বিয়েতে আপত্তি করেনি। ও শুধু বলেছে ও ইউএসএ সেটেল করতে চায় না, এখানে থেকে। স্টপ দিস বুলশিট জেরিন। এখানে থেকে কি করবে? গান? এসব গান টান দিয়ে কিচ্ছু হবে না। এজন্যই বলছি বিয়েটা জলদি হয়ে যাক। তুমি মেয়েকে বোঝাও। মা, আমি তোমাকে আগেও বলেছি আমার নিজের ইচ্ছা অনিচ্ছা আছে, চাইলেই তোমরা জোর করতে পারো না। মিতু, আমরা যা করছি তোমার ভালোর জন্যই করছি। আমরা? না, এভাবে বলার কিছু নাই। যা করার আপনি করছেন। মা তো রাজি না। তোমার মা কখনো আমার কথার বাইরে যায় না, তুমি জানো। হ্যাঁ জানি, যাবে কি করে? নিজেই তো সব মেনে নিয়েছিল। মিতু, আমি থাক মা। আমি কখনো তোমাদের কোনো প্রয়োজন অপূর্ণ রাখিনি। কারণ মা কখনো আপনার দ্বিতীয় সংসার নিয়ে কোনো আপত্তি করেননি। মাসে 1 কি 2 বার এসে হাজিরা দেওয়াটাই মেনে নিয়েছে মা। তুমি ভুলে যাচ্ছ। না, আমি ভুলিনি। আপনার অঢেল টাকার কিছু অংশ আমাদের আপনি দিয়েছেন, আর তাতেই আমরা আরামে আয়েসে থাকি। কিন্তু এটা আমার জীবন, এখানে আমার ডিসিশন নেওয়ার অধিকার আছে। আপনারও নেই, মায়েরও নেই। রাস্তার পাশে বেশ কিছু বসার জায়গা আছে। আজকাল প্রেমিক প্রেমিকারা এখন ফুটপাতেও বসে। জুবের আর মিতুও সেখানেই বসে। গান, বিয়ে না বাবার অন্য সংসার? আপনার এই ক্ষোভটা কি নিয়ে? আমি ঠিক জানি না। মা মেনে নিয়েছিল বাবার ওই দ্বিতীয় সংসার, বলতো এরকম নাকি হয়। আসলে মা যে ইকোনমিক সিকিউরিটি পেয়েছিলেন ওটা ছাড়তে চাননি। তারপর মেনেই নিয়েছিল মা, কিন্তু একটা সময় আর মানতে পারেনি, কিন্তু থেকে যেতে হলো। কিন্তু আপনি তো এখন স্বাবলম্বী। হ্যাঁ, কিন্তু তাও ওই লোকটার মতো করে। দূরে গিয়েও আমাদের সব সিদ্ধান্ত তার হাতেই ছিল।
পড়াশোনা তার ইচ্ছায়, তার টাকায়, সেই চাকরি দিয়েছে। আচ্ছা, তাই সেখান থেকে বেরোতে চান। আর গান? ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল, মা গাইতেন তো, কিন্তু তাকেও গাইতে দেয়নি। কত রাত কেঁদেছে মা। আমি এক বান্ধবীর বাসায় গিয়ে ওর মাস্টারের কাছে শিখতাম। বাবা তখন নতুন পরিবারে বেশি সময় দিত, খেয়াল করতো না। এখন আর গান না? ভুলে গেছি। এইসব কিন্তু মানুষ ভোলে না। চাইলে আপনিও পারবেন, মুক্তিও পাবেন। কিভাবে? কিভাবে তা জানি না। যেমন আপনিও জানেন না আমার চাকরি কিভাবে হবে, কিন্তু জানেন যে হবে। সত্যি? হলে তো ভালোই হয়। অনেকটা হয়েছে। এই দেখুন, আজকে তো আপনি স্বাধীন। মিতু হেসে ফেলে। চলুন হাঁটি। ওরা হাঁটতে শুরু করে। ঢাকায় কি আপনার এই প্রথম আসা? না, এর আগেও এসেছি কয়েকবার, কিন্তু এত লম্বা সময় ধরে থাকা হয়নি। মাকে ছেড়েও বোধহয় থাকেননি? না না, তা থেকেছি। একবার মা অসুস্থ হয়ে হাসপাতালে ছিল 1 মাস, তখন। সরি, তখন আপনার কত বয়স? কত আর হবে, 12-13 বছর। অবশ্য আত্মীয় স্বজনের অভাব ছিল না, হে আসে তো সে আসে। ওরা হাঁটতে থাকে। এবার দুজনের মধ্যে দূরত্ব কম। কয়েক কদম হাঁটতেই সামনে হাওয়াই মিঠাইওয়ালা দেখা যায়। মিতু যেন এই সময় ভুলে যায় সে কার সাথে আছে। এই চলুন চলুন, হাওয়াই মিঠাই খাই। মিতুর এই আন্তরিক পরিবর্তনে একটু অবাক হয় জুবের, তবু এগিয়ে যায়। মামা, 2টা দেন। মিঠাইওয়ালা তাদের হাতে 2টো হাওয়াই মিঠাই দেয়। ওরা হাওয়াই মিঠাই হাতে নিয়ে হাঁটতে থাকে আবার। এই হাওয়াই মিঠাই জানেন তো, খানিকটা আমাদের স্বপ্নের মতো, খুব তাড়াতাড়ি হাওয়া হয়ে যায়। আচ্ছা জুবায়ের, দুনিয়াতে কি আপনি একমাত্র বেকার? নিজেকে এত দুঃখী মনে করছেন কেন? না মানে আসলে। বাদ দিন না, মনে করেন আজকে একটা অন্যরকম দিন। চলেন আমরা আজকে দিনটা সেলিব্রেট করি। কিভাবে? আমরা এখন রিক্সায় করে ঘুরবো। আমার সাথে আপনার পরিচয় মাত্র 3 ঘন্টাও না। সমস্যা নাই, উল্টো পাল্টা করলে ঢাকা শহরে একটা মেয়ে চিৎকার দিলেই আপনাকে মারার জন্য লোকের অভাব হবে না, দেখবেন নিজের থেকেই এগিয়ে আসবে। দুজনেই হাসতে হাসতে এগোতে থাকে। ওরা খেয়ালই করেনি একটা শুনশান গলিতে এসে পড়েছে। খানিক এগোলেই পেছন থেকে ডাকে কেউ, আফা, ও আফা। মিতু থমকে দাঁড়ায়, তারপর পেছন ফেরে। জুবেরও ফেরে। মিতু দেখে লোকমান দাঁড়িয়ে আছে। আপনি? আরে আফা, কতক্ষণ ধরে আপনারে খুঁজতেছি। খুঁজছেন কেন? আপনি কেডা? বুঝতে পারছি, আপনি আপার হাজবেন্ড। ঝগড়া কইরা আপাই বাহির হইছে। এই কি যাতা বলছেন? বুঝলেন ভাইজান, আপাই যখন টার্মিনালে আইলো তখনই বুঝেছি গাপলা আছে। কই যাইব কোনো দিশা নাই। টিকেটের কথা জিগাইলাম, তাও কথা কয় না। এখন বুঝলাম আপাই ঝগড়া কইরে আসছে। কিন্তু আপনি আমাদের ফলো করছেন কেন? লোকমান তার শার্টের পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালাতে যাচ্ছিল, জ্বালালো না। ভোজবাজির মতোই নিজের পেছন থেকে মিতুর ব্যাগটা বের করে। এই যে এইটার লাইগা। আরে এটা তো আমি রেখে এলাম ওয়েটিং রুমে। রাক্ষা আসলে কি থাকে আপা? আমি তাও ভালো মানুষ ফেরত আনছি। হ্যাঁ, অনেক ধন্যবাদ ভাই। দেন ব্যাগটা দেন।
দেওয়ার জন্যই তো আনছি ভাইজান। তা দিন কইলেই কি দেওন যায়? কত কষ্ট কইরা আনলুম এত দূর। কে বলেছিল আপনাকে আনতে? আপা, এলাকাটা দেখছেন, লোকজন তেমন নাই। ভালো হয় একটা 500 টাকার পাত্তি দেন। ব্যাগটা দিয়া আমি আমার মতো, আপনারা আপনাদের মতো। আচ্ছা আচ্ছা, দাঁড়ান বলে মানি ব্যাগ খুলতে যায়। আরে কি করো তুমি? কেন দিচ্ছ? আরে রাখো, ভাইজান এত কষ্ট করে নিয়ে আসছেন, ওনার একটা খুশি অখুশির ব্যাপার আছে না? এই তো বুঝদার ভাইজান আমার। টাকাটা নিয়ে লোকমান সিগারেট ফুঁকতে ফুঁকতে চলে যায়। কি দরকার ছিল লোকটাকে টাকা দেওয়ার? মিতু, আপনিও দারুণ বোকা। লোকটা এখানে কোনো না কোনো ঝামেলা করে টাকাটা নিয়েই যেত। কিন্তু তুমি কেন দিলে? এই যে আপনি আমাকে তুমি করে বলছেন, তাই দিলাম। মিতু খানিক ভেবে একটু যেন লজ্জা পায়। চলুন এদিক থেকে বের হই, জায়গাটা আসলেই ভালো লাগছে না। তাছাড়া আমাদের তো রিক্সায় ঘোরার কথা ছিল। মিতুর ব্যাগটা জুবেরই টেনে নেয়। একটু সামনে গিয়েই একটা রিক্সায় উঠে পড়ে দুজন। আচ্ছা, আমাদের কি খুব প্রেমিক প্রেমিকা মনে হচ্ছে? তা কি করে বলবো, আমি তো সামনে থেকে দেখছি না। কিন্তু এ কথা কেন বলছো? না, লোকটা আমাদের হাজবেন্ড ওয়াইফ ভাবলো নাকি ইচ্ছে করেই বললো? না, আসলেই মনে করছে। আমাদের কি একসাথে মানিয়েছে? তা জানি না, তবে এভাবে আমার ভালোই লাগছে। দেখো আকাশটা। মিতু আর জুবের দুজনেই আকাশের দিকে তাকায়। আচ্ছা, হতে পারে না এই পথ কখনো শেষ হয় না? পথ তো কোথাও না কোথাও শেষ হয়। কিন্তু ধরো শেষ হলো না, এইভাবেই চলতে থাকলাম। চলতে পারলে হয়তো ভালোই হতো, কিন্তু কিন্তু কি? একটা ভয় কাজ করে, যদি কখনো পথ চলতেই কারো ক্লান্তি আসে। হয়তো। বিকেল তখন প্রায় শেষ। বাস টার্মিনালেই ফিরে এসেছে ওরা। কাউন্টার থেকে টিকিট কিনে এনে মিতুর হাতে দেয় জুবের। তারপর মুখোমুখি বসে। চাকরি পেলে কি করবে? প্রথমে ঢাকায় একটা ছোট্ট বাসা নেব, তারপর মাকে নিয়ে আসবো মামার বাসা থেকে। মাকে খুব ভালোবাসো না? হ্যাঁ, বাবার হাতে মার খেতাম প্রচুর। বাবা চলে যাওয়ার পর তো মাই বড় করলো। প্রথমে চাকরি করতো স্কুলে, তাতে বাসা ভাড়া দেওয়ার মতো টাকা হতো না, তাই থাকতাম মামার বাসায়। মামা অবশ্য ভালো মানুষ। অথচ দেখো আমি কত সচ্ছলতায় আছি। আমার মা আছেন, বাবাও আছেন, কিন্তু কিছুই যেন নাই। বাবা কোনো অভাব রাখেননি, কিন্তু তবুও। তাই পালিয়ে বেড়াও? হ্যাঁ, কিন্তু পালাতে পালাতে এখন প্রচন্ড ক্লান্ত লাগে। ওই যে বললে তখন, ক্লান্তি ভাগ করে নেওয়ার মানুষ। মিতু জবাব দেয় না, তাকিয়ে থাকে অন্যদিকে। কিছুক্ষণ পর মুখ ফেরায়। মাকে একটা ফোন করে দাও। তারপর মিতু ফোনটা বের করে। জুবের ইতস্তত করে ফোন হাতে নেয়, কিন্তু ফোন করে না। মিতুও কিছু বলে না। তুমি তুমি কিন্তু একটা কথার উত্তর দাওনি। সব কথা সরাসরি উত্তর হয় না জুবায়ের। জুবের মিতুর দিকে সরাসরি তাকিয়ে প্রশ্ন করে, এখান থেকে তুমি কোথায় যাবে? মিতুও তার দিকে এক দৃষ্টিতে তাকায়। হয়তো হয়তো বাসায় ফেরত যাব। বাসায় ফিরতে দেরি হলে কি খুব অসুবিধা হবে? চোখ তুলে মিতু জিজ্ঞেস করে, কেন? না, তোমার তো ফেরার কথা না, যাচ্ছিলে বাড়ি থেকে দূরে কোথাও, সেভাবেই না হয় সবাই জানলো। চলো না কোথাও চলে যাই। কিন্তু কিন্তু না, তা হয় না জুবায়ের।
কেন হয় না? তুমি খুব বোকা যে। জুবেরের মুখ অন্ধকার হয়ে আসে। তোমার বাসের সময় হয়ে গেল, যাও বাসে উঠে পড়ো। তুমি কি বাড়ি ফিরবে? না, ইন্টারভিউটা দিয়ে তারপর যাব। মিতু কিছু বলে না, চুপচাপ এগিয়ে যায়, গিয়ে বাসে ওঠে। সিটে বসে একবার বাইরে তাকায়, হাত নাড়ে। জুবেরও হাত নাড়ে। জুবের পায়ে পায়ে চলে আসে একদিকে, বসার মতো একটা জায়গা খুঁজে বের করে বসে। তারপর হাঁটুতে কনুই রেখে দুই হাতে চোখ মুখ ঢাকে। কিছুক্ষণ পর মনে হয় কেউ যেন সামনে এসে দাঁড়িয়েছে। জুবের মুখ থেকে হাত সরিয়ে দেখে সামনে দাঁড়িয়ে মিতু। তুমি তুমি গেলে না? ভাবলাম পথে যখন দেরি হলো আরেকটু। তোমার দেরি হবে না তো? হোক দেরি। হারিয়ে যাও যদি? তোমার নম্বর তো মায়ের কাছে আছেই, খুঁজে বের করবে কে তার ছেলেকে নিয়ে পালালো। দুজনেই হাসতে থাকে। হঠাৎ দেখা হয়ে প্রেমে পড়ে যাওয়া মধুর হাসি। আচ্ছা মাহমুদুর ভাই, গল্প তো এখানেই শেষ হয়ে গেল, কিন্তু মিতু আর জুবেয়ারের কি হলো এরপর? তাদের পথ কি এখানেই শেষ হয়ে গেল, নাকি এরপর দুজনে একে অপরের সমস্যাকে আপন করে হাতে হাত রেখে দীর্ঘ পথ হাঁটার পরিকল্পনা করলো? কি হলো এরপর? পথ কি আদৌ কখনো শেষ হয়? পথ তো কেবল শুরু হয়, চলা শুরু হয়, তারপর চলতেই থাকে মানুষ। আর পথ যদি হয় প্রেমের, তাহলে তো কথাই নেই, সে পথে কেই বা থামতে চায়। হ্যাঁ, কখনো হয়তো মাঝে মাঝে পথ বদলে যায়, এক পথ থেকে অন্য পথে যেতে হয়, কিংবা পথ থমকে যায়, তবু চলা তো কখনো বন্ধ হয় না। সে পথের শুরু খুব সুন্দর, তারপর হয়তো কখনো কখনো থেমে যেতে হয়, হোঁচট খেতে হয়, কিন্তু সামলে নিয়ে আবার হেঁটে যাওয়া যায়। হেঁটে যাওয়া যায় সঙ্গী যদি সঙ্গীকে বোঝে, হাতে হাত ধরে তাহলে কতটা দূরেই না চলে যাওয়া যায়। সে গন্তব্য বড় সুন্দর। আমরা সবাই সে পথে চলতে চাই কখনো না কখনো, কেননা পথ সুন্দর, প্রেম সুন্দর। প্রেম আর পথ যখন মিলেমিশে একাকার হয়ে যায়, তখন আর কোনো থামাথামি নেই। তখন এমনই মনে হয় এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো, তুমি বলো তো।